কুমিল্লা বোর্ড 2015 সালের একটা সৃজনশীল প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2015 সালের সৃজনশীল প্রশ্ন। কি বলা হচ্ছে, একটি 300 গ্রাম ভরের বস্তুকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রক্ষিত তলে এত জুল গতিশক্তি প্রয়োগে এ থেকে ই বিন্দুতে ঘর্ষণহীনভাবে ঠিক পৌঁছে যায়। পরক্ষণে বস্তুটি ই থেকে উক্ত তল বরাবর এ এর দিকে পড়তে থাকে। চিত্রে এবি এসি সিডি একটু কিঞ্চিত খুব সুন্দর প্রশ্নটায় ভুল আছে। এখানে বলা হচ্ছে এবি ইকুয়াল এসি, এবি আর এসি তো সমান হইতে পারে না। হ্যাঁ, এবি আর বিসি হবে। এখানে ঘটনাটা হবে এবি বিসি সিডিডি, এই ভ্যালুগুলো সবই সমান। প্রথমত জানতে চাইছে আনত তল এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের কাছে প্রথমে জানতে চাইছে যে আনত তল এ ই এর দৈর্ঘ্য, এই পুরো তলটার দৈর্ঘ্য জানতে বলছেন। ওকে, দৈর্ঘ্য জানতে চাইছে। ওকে, আমরা এটা বের করার চেষ্টা করি। এখানে আমি তলটাকে আবার একটু আইকা নিতেছি। এই আনত তল এই এর দৈর্ঘ্য, এইটা কিন্তু অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম তথ্য। আমরা জানি এটা হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করছে। আমাদেরকে প্রশ্নে কিন্তু বলা আছে যে এই যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে এই তলটা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে এইখান থেকে এখানে তুলছি। হ্যাঁ, এইখান থেকে এখানে তোলা হয়েছে। এটা হচ্ছে গতিশক্তি কাজে লাগায়। আচ্ছা, ধরলাম এই যে বিন্দুটা, এই বিন্দুটার উচ্চতা অর্থাৎ ই বিন্দুর উচ্চতা ভূমি থেকে এইচ, এখানে বিভব শক্তি কত এম জি এইচ। বস্তুটাকে নিচে থেকে উপরে তোলা হয়েছে কি একটা গতি শক্তিকে কাজে লাগায়। বলা হয়েছে যে এই বস্তুটাকে ধরো এখানে গতি দেওয়া হয়েছে, একটা বেগ দেওয়া হয়েছে, এই শক্তিকে কাজে লাগায় সে একদম উপরে উঠে আসছে। হ্যাঁ, এই গতি শক্তিকে কাজে লাগায় যতই উপরে উঠছে আস্তে আস্তে বেগ কমতে 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 এখানে আসার পর স্থির হয়ে গেছে। তার মানে পুরাটা গতি শক্তি কি হয়ে গেছে, এখানে এসে বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে গতি শক্তির মান কত ছিল 5.88 জুল। তাহলে এই 5.88 ইকুয়াল আমরা লিখতে পারি mgh। বোঝা যায় ব্যাপারটা? কারণ এই যে গতিশক্তি ছিল, এই গতিশক্তি দিয়েই কিন্তু সে এইচ উচ্চতায় আসছে, অর্থাৎ তার এই mgh বিভব শক্তিটা অর্জিত হয়েছে। এই 5.88 যে বিভব শক্তি আছে, সরি গতিশক্তি আছে, এই গতিশক্তি দিয়েই সে কিন্তু এই বিভব শক্তিটা অর্জন করছে। তাহলে h ইকুয়াল কি হবে 5.88 ডিভাইডেড বাই mg। আমি আবারও বলি, বস্তুটা এখানে ছিল, এটাকে হচ্ছে একটা গতি দেওয়া হয়েছে, বেগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই গতিশক্তিকে কাজে লাগায় সে এই তলটার উপরে আসছে, অর্থাৎ ভূমি থেকে এই উচ্চতায় উঠছে। ভূমি থেকে এই উচ্চতায় বস্তুটার ভিতরে গতিশক্তি বিভব শক্তি আছে, বিভব শক্তি হচ্ছে mgh। এই বিভব শক্তিটা সে পাইছে এই গতিশক্তির সাহায্যে। তাহলে গতিশক্তি যা হবে বিভব শক্তিও তাই হবে। তাহলে আমরা এই গতিশক্তি ইকুয়াল বিভব শক্তি কাজে লাগাই আমরা এখান থেকে h এর মানটা খুব সহজেই বের করতে পারি। সো আমরা যদি এখানে মানগুলো বসাই দেই 5.88 ডিভাইডেড বাই m, m এর মান এখানে বলছে হচ্ছে 300 গ্রাম। তাহলে 300 ভাগ হচ্ছে 1000, g এর মান হচ্ছে 9.8। সো কেজিতে কনভার্ট করলাম আর কি। সো এখন আমরা ক্যালকুলেশন করলে h এর মান পাবো হচ্ছে 2 মিটার। এটা ভ্যালুটা দাঁড়াবে 2 মিটার। সো h ইকুয়াল 2 মিটার। আমার কাছে জানতে চাইছে এই এর ভ্যালু কত, এই এর ভ্যালু কত, এই তলটার দৈর্ঘ্য কত। সো এখন এই ত্রিভুজটা একটু খেয়াল করো, এখান থেকে আমরা sin 30 ডিগ্রি সমান কি লিখতে পারি, sin থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো এই 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে লম্ব আর কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। হ্যাঁ, তাহলে লম্ব হচ্ছে h আর অতিভুজ হচ্ছে এই। তাহলে h ইকুয়াল হচ্ছে এ ই sin 30 ডিগ্রি। এই এর মান কত, সরি আমার তো এই বের করতে হবে, আমরা এই বের করার চেষ্টা করি। এ ই ইকুয়াল হচ্ছে h বাই sin 30 ডিগ্রি। h এর মান কত 2 মিটার, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে 2 ইনটু নিচের হাফ উল্টায় হবে 2 বাই 1, 2 গুণ করলে হচ্ছে 4 মিটার। ওকে, সো উত্তরটা হচ্ছে 4 মিটার। সো আমার এই তল যে আছে এই তলটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এই তলটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। আমরা চলে যাব পরের প্রশ্নে। আমাদের খ নং প্রশ্নে বলা হচ্ছে বস্তুটি উল্লিখিত তল বরাবর পড়ার সময় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে তার যথার্থতা ডি ও সি বিন্দুতে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করো। অর্থাৎ ই থেকে যখন বস্তুটা নিচের দিকে গড়ায় পড়তেছিল তখন ডি বিন্দু আর সি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি সমান ছিল। এটাই কিন্তু যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, যে কোনো বিন্দুতেই মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল মোট মান এটা সমান থাকবে। সো এটা আমাদেরকে দেখাইতে হবে ডি বিন্দু আর সি বিন্দুর সাপেক্ষে। তো আমরা একটা কাজ করব যে এই বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু থেকে
হ্যাঁ, এই রেখাগুলোর উপর লম্বটাই না নিব। ওকে, আমি এগুলো সব নাম দিয়ে দিচ্ছি, আর বিসিডিও আমার মুছে গেছে, সো এগুলোকে আবার লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, আর এখানে যে বিন্দুগুলো হচ্ছে এফ জি এইচ, ই এফ জি, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে এম এন ও পি। ওকে, তো প্রথমত আমাদের সি এবং ডি বিন্দু, ডি এবং সি এই দুই বিন্দুর সাপেক্ষে আমাদের দেখাইতে হবে যে যান্ত্রিক শক্তির মান সব বিন্দুতেই সমান থাকে। ওকে, প্রথমে ডি বিন্দুতে ট্রাই করি। সো ডি বিন্দুর মোট শক্তি ইডি ইকুয়াল ডি বিন্দুর গতি শক্তি প্লাস বিভব শক্তি, ইউডি বিভব শক্তি প্লাস কেডি গতি শক্তি। ওকে, তো প্রথমে আমরা বিভব শক্তি বের করার চেষ্টা করি। বিভব শক্তির সূত্র কি? এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা। হ্যাঁ, বুঝতে হবে এম জি ইন্টু কি? ভূমি থেকে উচ্চতা। তাহলে ডি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা কত? ওডি। ডি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা হচ্ছে ওডি, তাহলে এম জি ইন্টু ওডি প্লাস কেডির সূত্র কি? হাফ অফ এম ভি স্কোয়ার, ভি অফ ডি স্কোয়ার, অর্থাৎ ডি বিন্দুতে বেগের বর্গ। ওকে, সো এইটা আমরা আগে একটু বের করে নিই। আমরা জানি যে কোনো বিন্দুতে বেগের সূত্র কি? যে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস জি ইন্টু এইচ, উচ্চতা। ওকে, এই যে হচ্ছে উপর থেকে কতটুকু নিচে নামছে সেই উচ্চতাটা। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে ভিডি ইকুয়াল হচ্ছে, আচ্ছা এই ডি বিন্দুতে সে কোথা থেকে আসছে? ই বিন্দু থেকে। ই বিন্দু তার আদি বিন্দু ধরলাম, এই যে ই বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে বস্তুটা। তাহলে ই বিন্দুতে বেগ কত ছিল? ই বিন্দুতে বস্তুর বেগ কিন্তু শূন্য ছিল, ই থেকে পড়া সে শুরু করছে, তাহলে ই বিন্দুতে তার বেগ শূন্য ছিল। তাহলে এইটার মান কত? আদি বেগ হচ্ছে শূন্য প্লাস টুয়াইস জি ইন্টু কতটুকু নিচে নামছে দেখো, ই থেকে যখন বস্তুটা ডিতে আসছে তাহলে কতটুকু উপর থেকে নিচে নামছে, এই ভ্যালুটা কিন্তু ইএফ। ইএফ, সে ই থেকে এফ এ আসছে আসলে। হ্যাঁ, ডিতে নামার ফলে সে হচ্ছে ইএফ পরিমাণ নিচে নামছে, তাহলে টুয়াইস জি ইন্টু কত? ইএফ। সো এইটা হচ্ছে ভিডি স্কোয়ার, মানে ডি বিন্দুতে ব্যাগের বর্গের মান, এই জিরো তো লাগবে না, টুয়াইস জি ইন্টু ইএফ। তাহলে এম জি ইন্টু ওডি প্লাস হাফ অফ এম ভিডি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি টুয়াইস জি ইন্টু ইএফ। হ্যাঁ, টুয়াইস জি ইন্টু ইএফ, এই টু টু কাটা, তাহলে এম জি ইন্টু ওডি, ওকে, প্লাস এম জি ইন্টু ইএফ থাকবে, এম জি ইন্টু ইএফ। ইএফ কে আমি চাইলে কি লিখতে পারি? হ্যাঁ, ইএফ কে চাইলে লেখা যায়, এই যে ইএফ, এটাকে লেখা যায় ইপি মাইনাস হচ্ছে এফপি, ইপি মাইনাস এফপি, এটা লেখা যায় ইপি মাইনাস এফপি। ওকে, ইপি মাইনাস এফপি লেখা যায়। আবার এম জি ইন্টু ওডি প্লাস এম জি ইন্টু ইপির ভ্যালু কত? ইপি কিন্তু এই পুরা হাইটটা, এই পুরা হাইটটার ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করছি আগের অংশে। হ্যাঁ, কোন অংশে? যে ইপির ভ্যালু হচ্ছে 2 মিটার, এই পুরো উচ্চতাটা হচ্ছে 2 মিটার, তাহলে ইপির ভ্যালু 2 মাইনাস এফপি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এফপি আর ডিও কিন্তু সমান, একই উচ্চতা, এই দুইটা উচ্চতা কিন্তু একই উচ্চতা, এফপি আর ডিও। আমি একটু মার্ক করে দেই এফপি। হ্যাঁ, কে আমি একটু স্ট্রেট লাইন নিয়ে মার্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এফ থেকে পি পর্যন্ত আর ডি থেকে ও পর্যন্ত, এই দুইটা হাইট কিন্তু সমান। তাহলে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি? যে এফ পির পরিবর্তে লিখতে পারি ওডি, ওডি লেখা যায়। তাহলে ইপির মান হচ্ছে 2 আর এফ পির পরিবর্তে আমরা লিখতে পারি ওডি। এখন যদি এই ভ্যালুগুলো আমরা এখন এটা গুণ করে দেই, তাহলে এম জি ইন্টু ওডি প্লাস এম জি ইন্টু 2 মাইনাস এম জি ইন্টু ওডি, সেই এম জি ওডি প্লাসের মাইনাসের কাটা থাকলো হলো এম জি ইন্টু 2। এখানে এম এর মান আমাকে বলছে হচ্ছে 0.3, 0.3 ইন্টু এই যে 0.3, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 2। সো পুরো ক্যালকুলেশনটা করলে আমরা ডি বিন্দুর মোট শক্তি পাচ্ছি হচ্ছে 5.88 জুল, 5.88 জুল। এটাই কিনা ছিল ই বিন্দুর মোট শক্তি বা হচ্ছে এ বিন্দুর মোট শক্তি। তাহলে কিন্তু ডি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির মান এ আর ই এর সাথে মিলা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ই বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয়।
যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মানে, হ্যাঁ ই বিন্দু হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মানে। ওকে, এইবার হচ্ছে আমরা সি বিন্দুতে ট্রাই করব। হ্যাঁ এর পর আমাদেরকে সরি, এটা হচ্ছে ডি বিন্দুর জন্য ট্রাই করছি, ডি বিন্দু মানে, তাহলে এবার আমাদের হচ্ছে সি বিন্দুতে ট্রাই করতে হবে একইভাবে সি বিন্দুতে। ওকে, সো আমরা একইভাবে সি বিন্দুতে ট্রাই করি। সি বিন্দুর মোট শক্তি হচ্ছে সি বিন্দুর বিভব শক্তি প্লাস সি বিন্দুর গতি শক্তি প্লাস হচ্ছে সি বিন্দুর গতি শক্তি, ইউসি প্লাস কেসি। ওকে, প্রথমে যদি আমরা ইউসি বের করার চেষ্টা করি, বিভব শক্তিটা লিখি। বিভব শক্তির সূত্র কি? এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে সি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা হচ্ছে সিএন, সিএন প্লাস পাশে আছে কেসি, ঠিক আছে, অর্থাৎ সি বিন্দুর গতিশক্তি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ অফ এম বি স্কয়ার, ওই বিন্দুতে বেগের বর্গ। ওকে, এম জি ইন্টু সিএন প্লাস হাফ অফ এম। সো আমরা এই ভিসি এর মানটা বের করার চেষ্টা করি, ভিসি এর মান। সো আমরা জানি বেগের বর্গ ইকুয়াল হচ্ছে আদি বেগ, আমরা ধরলাম ই থেকে সিতে আসছে, ই থেকে সি, তাহলে ই বিন্দুতে তার বেগ কত ছিল? 0 স্কয়ার প্লাস টুয়াইস জি ইন্টু নেমে আসা উচ্চতা। একটা জিনিস চিন্তা করো, যখন সে সি বিন্দুতে আসছে তাহলে তার উপর থেকে নিচে কতটুকু নামছে, সে উপর থেকে কতটুকু নিচে নামলো? যখন সি বিন্দুতে আসছে, সি বিন্দুতে আসছে মানে জি বরাবর, এই যে সি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা হচ্ছে জি বরাবর, তাহলে ইজি পরিমাণ নামছে। যখন বস্তুটা সি বিন্দুতে আসছে তাহলে উপর থেকে নেমে আসা উচ্চতা হচ্ছে ইজি। ওকে, তাহলে এই সূত্র কিন্তু উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার বা ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2g ইনটু উপর থেকে নিচে নেমে আসা উচ্চতা। তাহলে এখানে হচ্ছে আদি বেগ 0 ছিল, তাহলে ভিসি স্কয়ার, তাহলে এই অংশটা যদি বাদ হয়ে যায়, এই অংশগুলো যদি বাদ হয়ে যায়, ভিসি তার স্কয়ার মানে সি বিন্দুতে বেগের বর্গ সমান 2g ইনটু ইজি, 2g ইনটু ইজি। তাহলে আমরা এখানে ভিসি স্কয়ার অর্থাৎ সি বিন্দুতে বেগের বর্গ সমান লিখতে পারি 2g ইনটু ইজি, ই জি। সো এই টু টু হচ্ছে কাটা, তাহলে এম জি ইন্টু সিএন প্লাস এম জি ইন্টু ইজি। ওকে, এবার আমরা কি লিখতে পারি যে এম জি ইন্টু সিএন প্লাস এম জি ইন্টু ইজি কে ইচ্ছা করলে লেখা যায় ইজি, এটাকে লেখা যায় ইপি মাইনাস জিপি, ইপি মাইনাস জিপি। এই যে ইপি, এই ইজি কে লেখা যায়, এই পুরোটা হচ্ছে ইপি মাইনাস জিপি, এতটুক থেকে এতটুককে বিয়োগ করলেই হয়। হ্যাঁ ওকে, সো ইপি মাইনাস জিপি, ইপি থেকে যদি আমি জিপি বাদ দিই তাহলে হচ্ছে এটা ইজি, তাহলে ইজির পরিবর্তে লেখা যায় ইপি মাইনাস জিপি। আবার একটা জিনিস খেয়াল করো, এই যে জিপি বলতেছি, জিপি এই যে যতটুকুকে জিপি বলতেছি, হ্যাঁ এই যে যতটুকু অংশকে জিপি বলতেছি, এই অংশটাই কিন্তু সিএন, এই অংশটাই সিএন। তো জিপি আর সিএন কিন্তু সমান, তাহলে আমি জিপির পরিবর্তে এখানে সিএন লিখতে পারবো। ওকে, জিপির পরিবর্তে সিএন, তাহলে এম জি ইন্টু সিএন প্লাস এম জি ইন্টু ইপির ভ্যালু 2 মাইনাস জিপি হচ্ছে সিএন, তাহলে এম জি ইন্টু সিএন প্লাস এম জি ইন্টু 2 মাইনাস এম জি ইন্টু সিএন। তাহলে এম জি ইন্টু সিএন, এম জি ইন্টু সিএন কাটা, তাহলে আমার কাছে রইলো 2 এম জি, এম এর ভ্যালু হচ্ছে 0.3, জি এর মান 9.8 ইন্টু 2, তো এটা হচ্ছে ইসি মানে সি বিন্দুর মোট শক্তি। তাহলে এটাকে যদি আমরা করি 0.3 ইন্টু 9.8 ইন্টু 2 করলে আমরা পাবো হচ্ছে 5.88 জুল। সো 5.88 জুল আমরা দেখতেছি কি, তাহলে আমার সি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দুতে দুইটা বিন্দুতেই কিন্তু মোট শক্তির মান একই পাইতেছি। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে এখানে সি বিন্দু আর ডি বিন্দুর মোট শক্তি যেহেতু একই, তাহলে যান্ত্রিক শক্তি কি থাকে? সংরক্ষিত থাকে, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। এখানে কিন্তু আমাদের এটাই প্রুফ করতে বলছিল যে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা দেখাও, যে এই সি এবং ডি বিন্দুর সাপেক্ষে যে এইখানে এই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এই ঘটনাগুলো হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে, এটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। আমরা চলে যাব পরের